দুর্ধর্ষ এক অপারেশনে 11 জনকে আটক করে সেভেন সিস্টার্সে বড় সড়ো হামলার ছক ভেস্তে দিল ভারত। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে 11 জনকে কালকে আসাম এবং ত্রিপুরা থেকে আটক করা হয়েছে এবং এরা প্রত্যেকেই বাংলাদেশের টেরর নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত। এদের প্ল্যানিং ছিল সেভেন সিস্টার্স এবং আসামকে বড় সড়ো নাশকতায় কাঁপিয়ে দেওয়া। নিঃসন্দেহে ভয়ঙ্কর একটি খবর এবং ভারতের গোয়েন্দা দপ্তরের মাধ্যমে তথ্য পেয়ে কালকে আসামের এটিএস একাধিক জায়গায় অপারেশন চালায় এবং 11 জনকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হয়। আসামের বহু জায়গায় এই অপারেশন চালানো হয়েছে, স্পেশালি বারপেটা জেলা, চিরাং জেলা, দারাঙ্গা জেলা এবং ত্রিপুরার একাধিক জেলায় অপারেশন চালানো হয়েছে এবং এর ফলে 11 জনকে কিন্তু হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই জামাতুল মুজাহিদ্দিনের সঙ্গে সরাসরি যুক্ত। আসাম পুলিশ কালকে এই বিষয়ে একটি প্রেস কনফারেন্স করে। তারা বলেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা বেসিক্যালি এই অঞ্চলের ফান্ডিং কালেক্ট করছিল এবং যুব সম্প্রদায়কে র্যাডিক্যালাইজড করছিল। শুধু তাই নয়, এখানে একটি ফেসবুক গ্রুপ বানিয়ে দিনের পর দিন প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং হাওয়ালা যোগে যে বিপুল পরিমাণে টাকা গ্রাউন্ড রিয়েলিটিতে এরা ছড়িয়ে দিয়েছে, তার ফল কিন্তু মারাত্মক হতে পারত এক দুদিনের মধ্যে। এই পুরো ঘটনায় 3টে সংগঠনের নাম আরো সামনে আসছে। প্রথমত, এই 11 জন যে সংগঠনের হয়ে কাজ করতেন তারা আইএমকে নামক একটি প্রক্সি গ্রুপের সঙ্গে জড়িত ছিল। এই আইএমকে মানে কি? এই আইএমকে মানে ইমরান মাহমুদার খাফিলা। এই একটি প্রক্সি গ্রুপ যেগুলো আসলে বাংলাদেশের একাধিক টেরর নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ অংশ। আসাম পুলিশ কালকে স্পষ্ট জানিয়েছে যে এরা জেএমবি, আনসারুল্লাহ বাংলা এবং আল কায়দার সক্রিয় সদস্য। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন যে কোন লেভেলে এই সন্ত্রাসী হামলার ছক ভারতকে কিন্তু বিদ্ধ করছে দিনের পর দিন। বাংলাদেশের পক্ষ থেকে হাসনাত সেপারেটিস্টদের সাহায্য করে সেভেন সিস্টার্সকে টুকরো করার নিদান দিয়েছিলেন। আর আজকে দেখুন এই ধরনের তথ্য আমাদের সামনে উঠে আসছে, যেখানে স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে সেভেন সিস্টার্স মানে আসাম, ত্রিপুরা এবং নর্থ ইস্টকে টার্গেট করে 11 জন সন্ত্রাসীকে তারা ভারতবর্ষে ঢুকিয়ে দিয়েছে। আসাম থেকে 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ জঙ্গিকে ধরা হয়েছে। দুজনের নাম উমার ও খালিদ। এই তথ্য বলছে যে আসাম সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল নাসিম উদ্দিন নামক এক ব্যক্তিকে এবং এই নাসিম উদ্দিন প্রথমে পূর্ব আকাশ নামক একটি ফেসবুক গ্রুপ তৈরি করে এবং সেই ফেসবুক গ্রুপে তৈরি করে তারা এই ধরনের বড়সড় হামলার পরিকল্পনা কিন্তু করেছে। ফলে বুঝতেই পারছেন ভারত কিন্তু ক্রমাগত তাদের শত্রুদের দ্বারা আহত হওয়ার জায়গায় যাচ্ছে। ভারতের গোয়েন্দা দপ্তর, ভারতের পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এক বড়সড় নাশকতার ছক কিন্তু ভেস্তে দিয়েছে। কিছুদিন আগে ঢাকাতে এক মাদ্রাসায় কিন্তু বিস্ফোরণ হয় এবং সেই মাদ্রাসায় বিস্ফোরণের নেপথ্যে যে ভারত বিরোধিতা ছিল তাও কিন্তু পরিষ্কার। কেরানীগঞ্জে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণও কিন্তু জেএমবি জঙ্গির যোগ পাওয়া গেছিল এবং সেই মাদ্রাসাটি বেসিক্যালি তৈরি হয়েছিল কিসের জন্য? তৈরি হয়েছিল শিক্ষাদানের জন্য এবং বাড়িওয়ালাকে মিথ্যে বলে সেই মাদ্রাসা কিন্তু ভাড়া করা হয় এবং সেখানে কিন্তু কেমিক্যাল পাওয়া যায় 4000 লিটার। সেখানে তথ্য বলছে টিএটিপি নামক এক বিস্ফোরক তৈরি করা হচ্ছিল মাদ্রাসায়। এই টিএটিপি কে বলা হয় মাদার অফ স্যাটার্ন। এই টিএটিপি তৈরি করা অত্যন্ত সহজ। বাড়িতে তৈরি একাধিক উপকরণ দিয়ে এই বোম কিন্তু তৈরি করা যায় এবং এই বোম ফাটাতে ডিটোনেটর লাগে না। আমি সবটা প্রকাশ্যে বলছি না, কিন্তু শুধু এটুকু জেনে রাখুন এই বোম কিন্তু ঘর্ষণে, অতিরিক্ত চাপে বা তাপে ফেটে যেতে পারে। দিল্লি বিস্ফোরণও কিন্তু এই বোম প্রয়োগের একটা পরিকল্পনা করা হয়েছিল এবং দিল্লি বিস্ফোরণও এই ধরনের টিএটিপি কিন্তু পাওয়া যায়। আসলে মোহাম্মদ ইউনূসের এই সময় বাংলাদেশের জেল থেকে কয়েকশো জঙ্গি কিন্তু পালিয়ে যায়। এই জঙ্গিদের কোনো ট্রেস বাংলাদেশ সরকারের কাছে নেই, বাংলাদেশ পুলিশের কাছেও নেই। তারা কোথায় আছে, কি করছে এবং তাদের অ্যাক্টিভিটি কি, এই কোনো তথ্য সরকারিভাবে বাংলাদেশের কাছে নেই। প্লাস বাংলাদেশের জেল থেকে যে সময় জঙ্গিরা পালিয়ে গেছিল সে সময় নাকি 18টি পুলিশের অস্ত্র নিয়ে তারা পালায়। সেই অস্ত্র কিন্তু আজও উদ্ধার করতে পারেনি বাংলাদেশের পুলিশ। ফলে এই অস্ত্র ভারতে চলে এসছে কিনা
কিংবা কোনোভাবে ভারত বিরোধিতায় এই অস্ত্রকে কাজে লাগানো হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। মনে রাখবেন, উলফা আইয়ের যে নেতা পরেশ বড়ুয়া, তিনি কিন্তু বাংলাদেশ সফরে গেছিলেন দুদিন আগে, এবং মোহাম্মদ ইউনূস সরকার তার শাস্তি যে ছিল সেটা তো মুকুব করেই ছিলেন, উল্টে তার সঙ্গে একাধিক গোপন বৈঠক করেন। এবং সেভেন সিস্টার্সে এই সংগঠন অত্যন্ত অ্যাক্টিভ। এই সংগঠনকে ফের একবার মাঠে নামানোর পরিকল্পনা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ সরকার করছে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। অর্থাৎ ঘরে এবং ঘরের বাইরে চাপ বাড়ানোর খেলা পাকিস্তানের হয়ে করে যাচ্ছে দালাল মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, তা কিন্তু আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আজকে যে 11 জনকে বাংলাদেশের 11 জনকে ভারতবর্ষের মাটি থেকে ধরা হলো, তারা যে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, সেটাও যে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তারা যে নববর্ষের রাতে বড়সড় হামলার পরিকল্পনা করেছিল, তাও কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছে ভারতবর্ষের পুলিশ। এবার ভারতের কাছে অপশন কি? ভারতের কাছে দুটো অপশন। নয়, নিজেদের গোয়েন্দা দপ্তর এভাবেই এই জঙ্গি পনাগুলোকে আটকে যাক। দ্বিতীয়ত, ভারত পাল্টা পাকিস্তানের মতো বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করুক। মোহাম্মদ ইউনূস কিন্তু সেকেন্ডটাই চাইছেন। যদি এই মুহূর্তে ভারত কোনোভাবে বাংলাদেশের উপর আক্রমণ করে, তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতি ভারতেরই হবে, কারণ মোহাম্মদ ইউনূস এই আক্রমণটাকে সামনে দেখিয়ে ভোটকে পিছিয়ে দেবেন, নির্বাচনকে পিছিয়ে দেবেন, এবং আরো কিছুদিন বাংলাদেশের মসনদে থেকে যাবেন। এবং বাংলাদেশের যে উগ্র ছাত্র নেতা আছে, তারা কিন্তু ক্ষমতা দখল করার জায়গায় চলে যেতে পারেন শুধুমাত্র ভারত বিরোধী আবেগকে উস্কানি দিয়ে। ফলে ভারতের কাছে এই মুহূর্তে অত্যন্ত সংযম পথ অবলম্বন করা ছাড়া খুব একটা অপশন নেই। কিন্তু 12ই ফেব্রুয়ারি সরকার যখন বদল হবে বাংলাদেশে ভোটের পর, তখন কিন্তু ভারতকে অনেক বেশি অ্যাক্টিভলি এই জঙ্গি আক্রমণগুলোকে দমন করতে হবে। এবং যেভাবে পাকিস্তানকে ভারত ট্রিট করে, হুবহু সেই ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশের জন্য যে করতে হবে, তা কিন্তু স্পষ্ট। দেখুন, ডক্টর জয়শঙ্কর দিল্লি যাওয়ার পর, মানে দিল্লি থেকে বাংলাদেশ যাওয়ার পর এমনি অনেক কিছু বদলে গেছে। এমনি বাংলাদেশে হাওয়া বদলের রাজনীতি শুরু হয়ে গেছে। ভারত প্রকাশ্যে মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছে এর আগে, এবং মোহাম্মদ ইউনূসকে কার্যত ত্যায্য পুত্রের মতো ট্রিট করতে শুরু করে দিয়েছে বাংলাদেশে গিয়েও। ভারত খুব সহজেই বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে কোনোভাবেই জামাতিদের সমর্থন ভারতের পক্ষ থেকে আসবে না। ভারত বিএনপি কে একটি সফট কর্নার দেখাতে চাইছে, কিন্তু বিএনপি কে আগের মতো যদি প্রো পাকিস্তানি মানে ওই সেন্টিমেন্টে আটকে থাকে, তাহলে কিন্তু মুশকিল। সেখান থেকে কিন্তু তাদের বেরিয়ে আসতে হবে, তারা সুস্থ স্বাভাবিক রাজনীতিতে ফিরবেন, এই আশ্বাস ভারত করে ভারত কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্লটটাও একটু বদলে দিয়েছেন কালকে একটি সফরের মাধ্যমে। সব মিলিয়ে ভারত বাংলাদেশের রাজনীতি ফের উত্তাল, কোন দিকে যায় দেখার জন্য অপেক্ষা করতেই হবে। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।